ভয়েস শোনা যাচ্ছে? একবার জানাও তো, রেসপন্স দাও। ভয়েস শোনা যাচ্ছে আমার ক্লিয়ার? একবার রেসপন্স করো। ভয়েস ক্লিয়ার? হ্যাঁ দাদা শোনা যাচ্ছে। ঠিক আছে, চলো তাহলে। আগের দিন 75টা প্রশ্ন হয়ে গেছে। তোমরা আজকে শতকরা 4 নম্বর চ্যাপ্টার, মানে 4 নম্বর ভিডিও, যেটা টোটাল 20 নম্বর ভিডিও কিন্তু, ঠিক আছে? 20টা ক্লাস, 19টা ক্লাস হয়ে গেছে আগে, এটা 20 নম্বর ক্লাস স্টার্ট হচ্ছে, শতকরা 4 নম্বর ভিডিও। চলো শুরু করি। আজকের যে কটা প্রশ্ন নিয়েছি খুব ইম্পর্টেন্ট প্রশ্ন নিয়েছি, তো বোঝার চেষ্টা করবে ভালো মতো, ঠিক আছে? চলো শুরু করি তাহলে। দেখো বলেছে, রামের আয় শ্যামের আয়ের চেয়ে শতকরা 10% বেশি। তাহলে রাম আর শ্যাম, রামের আয় শ্যামের আয়ের চেয়ে 10% বেশি, তাহলে শ্যাম যদি 100 হয় তাহলে রাম কি হবে? 100-র 10 বেশি, 10%। দেখো 100 কেন ধরলাম? 100 ধরলে আমাদের পার্সেন্টেজ করতে সুবিধা হয়, তার জন্য আমি শ্যামকে 100 ধরলাম, আর রাম তাহলে কত হয়ে যাবে? 110, তাই তো? তো এবার তাহলে যদি রেশিওতে যখন ফেলে দিয়েছি তাহলে ছোট করা যায়, সেটা কত হয়ে গেল? 11:10। এবার বলেছে শ্যামের আয় রামের আয়ের চেয়ে শতকরা কত কম। তাহলে শ্যাম তো কম বোঝাই যাচ্ছে, তো শ্যাম কম, কত কম? রামের থেকে? না 1 কম। কার থেকে কম? না রাম থেকে কম। তাহলে নিচে 11 হয়ে গেল। এবার 1/11কে আমাকে শতকরায় প্রকাশ করতে হবে, তার জন্যই আমরা কি করলাম, না এটাকে পার্সেন্টেজে প্রকাশ করে দেবো, ইন্টু 100, আর বাইরে পার্সেন্টেজ, ঠিক আছে? তাহলে ইকুয়াল টু 1/11 কত হয়? 09.09%, অথবা 9×1=11%, ঠিক আছে? তো যেটা অ্যান্সার থাকবে সেটাই। আশা করি এই অঙ্কটা বুঝতে পেরেছো তোমরা। চলো এই অঙ্কটা করো তো, দেখি তো অ্যান্সার কত, কার কত বেরোয়। করো, করে অ্যান্সার বলো। আজকে একটু ইন্টারঅ্যাক্ট করতে হবে প্রত্যেকটা কোশ্চেনে, ভালো ভালো প্রশ্ন আছে, বলো তো। দেখো কি আছে, 10,000 টাকার 33.13% মানে কি বলেছিলাম তোমরা জানো, এর মানে গুণ 0.50%। তাহলে এটাকে কি লিখবো? প্রথমে 10,000 লিখে নাও। এই পার্সেন্টেজটাকে আমরা ইজিলি লিখতে পারি, এটা ফ্র্যাকশনে যদি নিয়ে আসি, টাকার মানে গুণ, সরি, এর মানে গুণ ফ্র্যাকশনে 1/3 হয়ে যায়, এটা তোমাদের শিখিয়েছিলাম আগে ভিডিওতে। এবং এর গুণ করে এখানে দেখো 0. আমি যদি বলি 0.15, আর পার্সেন্টেজটা কি হয়ে যায়? উঠে কি হয়ে যায়? নিচে 100 চলে আসছে, কারণ আমরা জানি পার্সেন্টেজ ইকুয়াল টু 1/100। তো পার্সেন্টেজটাকে 100 এ প্রকাশ করে দিলাম। এবার আরো একটা জিনিস চেঞ্জ করতে হলো, সেই দশমিক এখানে উঠিয়ে আমি নিচে আরো 100 করে দিলাম, ঠিক আছে? তাহলে তুমি দেখো এখানে 1 2 3 4, 1 2 3 4, 4টা শূন্য কেটে গেল, 3 দিয়ে 15টা 5, তাহলে আমার হয়ে গেল 5 টাকা, ঠিক আছে? আশা করি তোমরা বুঝতে পেরেছো। এখানে গন্ডগোলটা হয় লাস্টের দিকটায়, এই পার্সেন্টেজের জায়গাটায়, আশা করি এটা একটু মাথায় রাখবে। পরে করো। চলো চেষ্টা করো, অঙ্কটা বলো। বলো এই অঙ্কটা কি হবে? এক্স ওয়াই এর থেকে 10% কম এবং ওয়াই 125
এর থেকে 10% বেশি, তাহলে x এর ভ্যালু কত এটা বলতে চেয়েছে। তাহলে x y এর থেকে 10% কম যখন বলে দিয়েছে, তাহলে x আর একটা y যদি আমি রেশিও করি, x y এর থেকে 10% কম, তাহলে y যদি 100 হয় তাহলে x কত হয়ে যাবে 90। রেশিও যদি করে দিই তাহলে 9:10, তাই তো 9:10 x আর y, প্রথম লাইন অনুযায়ী x y এর থেকে 10% কম এতটুকু। এবং y 125 এর থেকে 10% বেশি, y এর ভ্যালু আলাদা করে তোমাকে বলেছে 125 এর থেকে 10% বেশি। বেশি বেশি বা কম হলে কি হয়, 110 বা 100, 110 বা 100 করে নাও, হয় এখান থেকে বের করো, না হয় 125 ইকুয়াল টু যদি 100% হয় তাহলে 10 মানে কত হবে, 10% মানে কত হবে 12.5। তাহলে যদি আমি যোগ করে দিই তাহলে এখানে কত আসছে 0.5, 2 আর 5 7, 137.5 মানে 110%। ডাইরেক্টলি চলে আসে, খুব সহজে চলে আসে। আর না হলে এইভাবে যদি তুমি গুণ করতে যাও একটু সময় তো লাগবে তোমার, এখান থেকে সময় তো লাগবে। 125 কে তুমি গুণ করলে 5, 5 আর 2 এর 7, 2 আর 1 এর 3, আর 1 আর একটা শূন্যের জন্য 0.1 ঘর আগে 137.5, দুভাবেই বেরোচ্ছে 137.5 হলো। তাহলে y এর ভ্যালু হচ্ছে 137.5। তাহলে আমার এটার ভ্যালু তোমাকে জিজ্ঞেস করতে হবে। তাহলে 10 ইউনিটের ভ্যালু যদি 137.5 হয়, তাহলে 1 ইউনিটের ভ্যালু কত হবে 137.5 বাই 10, তাহলে 9 ইউনিটের ভ্যালু কত হবে, তাহলে এটা 137.5 ইন্টু 9 বাই 10। তাহলে তুমি গুণ করে নাও, 137.5 কে 9 দিয়ে আগে গুণ করে নাও, কত আসছে 137.5 কে 9 দিয়ে গুণ করে নাও, 5 নং 45, 4 7 নং 63 আর 4 67, 6 3 নং 27 আর 6 33, হাতে থাকলো 3, 9 কে 3 12, 1 2 3 এখানে দশমিক 1 ঘর আগে, কিন্তু হিসাব অনুযায়ী 1237.5 বাই 10, তাহলে ওই হিসাবে 123.75 এটা आंसर। অনেকটা সময় লেগে যাচ্ছে, কারণটা হচ্ছে আমাদের এই সময়টা বেশি লাগার কারণটা হচ্ছে ক্যালকুলেশন। এটা ইজিলি করা যায় না তা নয়। দেখো কি রকম ভাবে করা যাবে, এইভাবে ভাবতে পারো তুমি যে 137 যদি অপশন টেস্ট করলে দেখো কত তাড়াতাড়ি হয়ে যায়। কি রকম, চলো দেখি ট্রাই করি অপশন টেস্টটা। যে 137.10 ইউনিট, 9 ইউনিটের ভ্যালু নিশ্চয়ই এর থেকে কম হবে, 137 এর থেকে কম হবে, তাহলে 150 হবে না, 43 হবে না, 140.55 হবে না, তাহলে অপশন ডি হবে। আর তো কোনো উপায়ই নেই, অপশন ডি আমি এখান থেকে ডাইরেক্টলি করে দিতে পারতাম। তাহলে কি এগুলো তোমাকে অ্যানালাইসিস করতে হবে, মানে সবগুলোই যে একদম পুরোপুরি অ্যান্সার বের করতে হবে তো কোনো মানে নেই। তুমি এতদিন ধরে অঙ্ক করছো, তাহলে এটা একটা আইডিয়া তোমরা পেয়ে গেছো যে আমাদের আমাদের টার্গেটই থাকে 30 থেকে 35 সেকেন্ডের মধ্যে একটা কোশ্চিন নামিয়ে দেওয়া, ঠিক আছে? 30 থেকে 35 সেকেন্ডের ভেতর, বেশি সময় লাগেও না। তো এই অ্যাপ্রোচ গুলো অ্যাপ্লাই করো, কিছুটা কোশ্চিন ধরো, কিছুটা অপশন ধরো, এইভাবে আমরা শর্টকাটে করে নিতে পারবো, ঠিক আছে? চলো পরের প্রশ্নে, পরের প্রশ্ন দেখো কি হয়, কি বলেছে ৭৯ নাম্বার প্রশ্ন বলেছে, দুটি সংখ্যার মধ্যে প্রথমটিকে 20% বাড়ালে এবং দ্বিতীয়টাকে 10% কমালে সংখ্যা দুটি সমান হয়। প্রথম পার্সেন্ট এক্স ধরে নি নাকি, না এ বি ধরে নি, চলো প্রথমটিকে এ ধরে নি আর দ্বিতীয়টাকে বি ধরে নি। তাহলে এ কে 20% বাড়ানো হলো, মানে এ ইন্টু 120/100, এবং দ্বিতীয়টিকে বি কে, ও আচ্ছা এটা এ হবে না, আরেকবার লিখে দিচ্ছি, এ ইন্টু 120/100, 20% বাড়ানো হয়েছে, এবং দ্বিতীয়টিকে 10% কমালে সংখ্যা দুটি সমান হবে, তাহলে সমান করে দাও। আর বি যেটা দ্বিতীয় তাকে 10% কমিয়ে দাও, 10% কমালে কত হবে 90/100, তাই তো? তাহলে এইভাবে যদি ক্যালকুলেশন করা হয় তাহলে কি দাঁড়াবে, এখানে একটা শূন্য, এখানে একটা শূন্য কাটলো, এখানে একটা শূন্য, এখানে একটা শূন্য কাটলো, 6 এটা 5, আর আর তো কিছু হচ্ছে না, তার মানে এখানে কি দাঁড়াবে, পাশাপাশি যদি তুমি কাটো তাহলে তো ইজিলি হয়ে যায়, 5 2 10, এখানে 2 হয়ে গেল, আর এখানে 2 থাকছে 3 দিয়ে কাটলে, আর এখানে 3 থাকছে। তাহলে আলটিমেট কি দাঁড়াচ্ছে, a ইন্টু 2
ইকুয়াল টু বি ইন্টু 3/2। তাহলে এ বাই বি হয়ে গেলে আমাদের 3/2 ছিল, এখানে 2, নিচে 2 চলে আসবে, ও 1-2, তাহলে আমার 3/4 চলে আসলো। তাহলে বলেছে প্রথম ও দ্বিতীয় সংখ্যাটির অনুপাত কত না 3:4, বা এটাকে a:b যদি লেখো তাহলে তোমাদের অনুপাত সমানুপাত করিয়েছি, 3:4 আমরা লিখতে পারি খুব সহজ। ঠিক আছে, আশা করি কনসেপ্টটা তোমাদের ক্লিয়ার হয়ে গেছে। না ক্লিয়ার হলে জানাবে কিন্তু, হ্যাঁ জিজ্ঞেস করবে যদি বুঝতে না পারো। বলেছে একটি সংখ্যাকে 20% বাড়ানো হলো, পুনরায় শতকরা কত কমালে পূর্বের সংখ্যাটিতে পাওয়া যাবে? বলো তো, এটা অ্যান্সার বের করো, খুব সহজ অঙ্ক, বের করো, বের করে জানাও আমাকে। বলো কত হচ্ছে? তোমরা কি পারছো না? রেসপন্স করতে পারছো না, দেখি তো। করো করো, সহজ প্রশ্ন তো এটা। কি বলেছে একটি সংখ্যাকে 20% বাড়ানো হলে পুনরায় শতকরা কত কমালে পূর্বের সংখ্যাটি পাওয়া যাবে? তো ধরে নাও আগের সংখ্যাটা 100 ছিল, 20% বাড়ানো হয়েছে, তাহলে সংখ্যাটি 20% যদি ইনক্রিজ করে তাহলে কত হবে? 120 হয়ে যাবে, তাই তো? পুনরায় শতকরা কত কমালে পূর্বের সংখ্যাটি পাওয়া যাবে? এবার আমাকে পুনরায় পূর্বের সংখ্যায় নিয়ে আসতে হবে, মানে 120 থেকে 100-তে নিয়ে আসতে হবে। কত কমাতে হচ্ছে না 20 কমাতে হচ্ছে? কত থেকে কমাতে হচ্ছে? আগের বার যেরকম ধরো 100 থেকে 120, মানে 20 বাড়িয়েছিলাম 100-র উপর ইন্টু 100 করলাম যখন পার্সেন্টেজে, তখন দেখছি যারা 100 কেটে গেল, 20 বাড়লো, 20 বেড়ে 120 হয়েছে। যখন 120 থেকে 100-তে কমাচ্ছি, কত কমাচ্ছি? 20 কমাচ্ছি। কতর উপর দিয়ে কমাচ্ছি না 120-র মধ্যে কমাচ্ছি। ঠিক আছে, এটাকে পার্সেন্টেজে প্রকাশ যদি করি তাহলে ইন্টু 100 পার্সেন্টেজ লেখো, তাহলে আমার কত দাঁড়াচ্ছে? এখানে 0 0 কাটলো, 2 দিয়ে কাটলে 6, তাহলে কত আসলো? 6 দিয়ে দেখবে 696, মানে 16.2-এর 3%। তাহলে এত কমাতে হবে। ঠিক আছে, আশা করি কনসেপ্ট তোমাদের ক্লিয়ার হয়ে গেছে। পুনরায় শতকরা কত কমাতে হবে না পূর্বের সংখ্যাটিতে ফিরে পেতে গেলে, তাহলে 16.23% কমাতে হবে। শর্টকাট আমি তোমাদের চলো দেখি শর্টকাটটা কি করা যায়। 20% বাড়াতে হবে, ইনক্রিজ। 20% মানে হয় 1/5, তাহলে 5 থেকে বেড়ে 6 হয়েছে, আলটিমেট 6 থেকে কমে 5 হবে, তাহলে 1 কমে 1/6, 1/6 মানে 16.23%। এইভাবেও করতে পারো, দুভাবেই করতে পারো, একই জিনিস। তাড়াতাড়ি বের করো এই অঙ্কটা, একই রকমের অঙ্ক, বের করে আমাকে জানাও। কি বলেছে? একটি ব্যক্তির আয় 10% কমে গেল, আয় শতকরা কত বাড়লে পূর্বের আয় ফিরে পাওয়া যাবে? পূর্বের আয় মানে 100 ছিল, কত কমেছে? 10% কমে গেছে, তাহলে 90 হয়ে গেছে। এবার 90 থেকে আবার 100-তে যেতে তাহলে কি করতে হবে? বাড়বে, বোঝাই যাচ্ছে কতটা ফিরে পেতে কত বাড়াবে, বাড়াবে তো হচ্ছেই, 90 থেকে 100, তাহলে তো বাড়ছেই। কত বাড়ছে না 10 বাড়ছে। কত থেকে বাড়ছে? এটা তোমাকে এই যে অ্যারো দিচ্ছি, দেখো তোমরা প্রত্যেকবার দেখতে পাচ্ছ আমি অ্যারো দিচ্ছি, অ্যারো মানে বুঝতে পারছি যে 90 থেকে 100-র দিকে যাচ্ছি, বাড়ছে 10 বাড়ছে। কত থেকে বাড়ছে না 90 থেকে বাড়ছে, নিচে 90 ইন্টু পার্সেন্টেজে প্রকাশ করতে হবে, তার জন্য ইন্টু 100 আর বাইরে পার্সেন্টেজ লিখে দিলাম, তাহলে 1/9 ইন্টু 100 বাইরে পার্সেন্টেজ, তাহলে আমার 1/9 মানে কত হয়ে যায়? 11
0.9% অথবা 11.11%। এটা আমি তোমাদের করিয়ে দিয়েছি। ফ্র্যাকশন থেকে পার্সেন্টেজে কিভাবে লিখবো, ফ্র্যাকশনের পার্টটা একটু ক্লিয়ার করে নাও, তাহলে ইজি হয়ে যাবে অঙ্কগুলো। অঙ্কগুলো আসেও কিন্তু, হ্যাঁ, নেগলেক্ট করা যাবে না, প্রত্যেকটা অঙ্কই আসে। চলো এই অঙ্কটা করো। বলেছে, কোশ্চেনটা পড়ো একবার, তাহলে তোমরা শোনো, যারা যারা পড়তে অসুবিধা হচ্ছে তারা শোনো ভালো মতো করে মন দিয়ে। আমি তো সব বলে বলেই তোমাদের করাচ্ছি। একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 10% বাড়ালে এবং প্রস্থ 10% কমালে ক্ষেত্রফলের শতকরা কত পরিবর্তন হবে? আমি বলেছি এই অঙ্কটা খুবই ইম্পর্টেন্ট, বারবার এসেছে পরীক্ষায়। পার্সেন্টেজ আর এই দেখো ক্ষেত্রফল মানে পরিমিতি, অ্যাড করে অঙ্কগুলো হয়। খুব সহজ অঙ্ক। তোমাদের কি বলেছিলাম ফর্মুলাটা? a প্লাস বি প্লাস এ বি বাই 100 আর পুরোটার বাইরে পার্সেন্টেজ। এখানে কি বলেছে? একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 10% বাড়ানো হলো। 10% বাড়ানো হলো মানে যে কোনো একটা ভ্যালু, a এর ভ্যালু নিয়ে নিলাম কত, 10% বাড়ালে প্লাস 10। আর এখানে 10% কমিয়েছে, তাহলে বি এর ভ্যালু আমি নিয়ে নিচ্ছি -10। ব্যাস, এইখানে এবার ভ্যালুগুলো তোমরা লিখে নাও। তাহলে কি বলেছে? a এর জায়গায় 10, তাহলে +10 প্লাস -10, মানে a প্লাস বি প্লাস +10 ইন্টু -10 বাই 100। এই যে এতগুলো ব্র্যাকেট দিয়েছে, ব্র্যাকেট দেওয়ার মানে হচ্ছে আমাদের মানে যেন প্লাস মাইনাসে ভুল না হয়, ঠিক আছে? তো এখানে দেখো 10 প্লাস 10 হয়ে গেল, এখানে প্লাসে মাইনাসে -10 হয়ে গেল, এখানে দেখো প্লাস মাইনাস আর এখানে প্লাস, গুণ করে দিলে মাইনাস চলে আসছে, উপরে 10 গুণ 10 বাই 100। তাহলে কি দাঁড়াচ্ছে ফাইনালি? দেখো তো, এখানে এটা কেটে যাবে আর এখানে মাইনাস, তার মানে -1%। -1 মানে কমে যাচ্ছে, এটা মানে হয়ে যাচ্ছে 1%। শতকরা কত পরিবর্তন হবে না, এত পার্সেন্ট কমে যাবে, কমবে। কিসে? ক্ষেত্রফলে। ক্ষেত্রফল, এটাই অ্যান্সার, ঠিক আছে? এবং এটাকে আমরা অনেক সময় দেখবে অনেক বইয়ে এটাকে ফর্মুলার আকারে নিয়েছে, যেহেতু প্রথম পার্ট এ আর বি তো কেটেই যাচ্ছে না, এ আর বি কেটেই যাচ্ছে, এবং একই যখন পার্সেন্টেজ আসবে 10%, 10%, 20%, 20% হোক বা 15%, 15% হোক, তাহলে আলটিমেট তার স্কোয়ার, মানে এখানে ডাইরেক্টলি ফর্মুলা বলে দিচ্ছে যে কমবে সব সময়। আর কি কমবে না, তার যে ভ্যালুটা আছে, ভ্যালু তার স্কোয়ার বাই 100, এত পার্সেন্টেজ। ওই ফর্মুলা থেকেই পাচ্ছে, তাই না? দেখবে যে এখান থেকে অ্যান্সার তোমার বেরিয়ে যাবে। চলো, এই অঙ্কটা ভালো প্রশ্নের মধ্যেই পড়ে, ঠিক আছে? আজকে প্রত্যেকটা অঙ্কই কিন্তু ইম্পর্টেন্ট। আচ্ছা, ভয়েস ক্লিয়ার বোঝা যাচ্ছে তো? আমাদের কিছু বুঝতে পারছি না, রেসপন্স পাচ্ছি না। হ্যাঁ স্যার, বোঝা যাচ্ছে। ওকে, 83 নাম্বার প্রশ্ন, দেখো কি বলেছে। কোন পরীক্ষায় পরীক্ষার্থীদের 85% ইংলিশে এবং 80% অঙ্কে পাস করে। দেখো এই জায়গাটা একটু মাথায় লক্ষ্য করবে, এটা পাস বলেছে, কিন্তু 10% উভয় বিষয়ে ফেল করে। এগুলোর প্রত্যেকটা টার্মে ফর্মুলা আছে, আমরা তো ফর্মুলার দিকে যাবই না। আমরা কি করব, চলো এটাকে কনসেপচুয়ালি বুঝে নিই। তাহলে আমরা একটা ড্র করে নিতে পারি কনসেপ্টটাকে ক্লিয়ার করার জন্য, যেটা ইংলিশ এখানে পাসের পার্সেন্টেজ আছে, তাহলে এটা পাস করেছে ধরে নাও 85%। আর ম্যাথে কত, 80% পাস করেছে। আর এখানে আবার ফেল বলেছে, কিন্তু একটু মাথায় লক্ষ্য করবে, ফেলটা কি, যদি এই পুরো বক্সটা স্কোয়ার, যেটা রেক্টাঙ্গেল যেটা করলাম, আয়তক্ষেত্র যেটা করলাম, এটা যদি টোটাল স্টুডেন্টকে আমি রিপ্রেজেন্ট করি, মানে টোটাল যদি 100% কে আমি রিপ্রেজেন্ট করি, তাহলে এইটা হচ্ছে পাস, এটাও পাস এবং এটাও পাস, এবং বাকি হচ্ছে ফেল, ঠিক আছে? তাহলে এখানে দেখো, এখানে আমার এখানে তো 85% বলে দিয়েছি, 80% বলে দিয়েছি, আর এখানে হচ্ছে বোথ মানে উভয়। মানে এই জায়গাটায়, এই যে মাঝখানে যে জায়গাটা দেখছো ইংলিশ আর ম্যাথের মাঝখানে যেটা আছে সেটা হচ্ছে বোথ। আমি ধরে নিলাম X% বোথ, ঠিক আছে? বোথ পাস করেছে। আর বাকিরা ফেল করেছে কত পার্সেন্ট বলেছে? আমাদের 10% উভয় বিষয়ে ফেল করেছে। তাহলে আমাদের
একটু ফর্মুলাটাকে বিচার করো, তাহলে বুঝতে পারবে পাস কিভাবে বের করব, টোটাল পাস কিভাবে বের করব। টোটাল পাস আমি এইভাবে বের করতে পারি, এই যে মাঝখানে যে x% আছে সেটা দেখো ইংলিশের সার্কেলের মধ্যে আছে, আবার ম্যাথের সার্কেলের মধ্যেও আছে। তাহলে আমি এটাকে বলতেই পারি যে 85 আর 80 যখন আমি যোগ করে দেব, সেখানে x দুবার চলে যাচ্ছে। 85-র মধ্যেও x আছে, 80-র মধ্যেও x আছে, তাহলে একটা x বার করে দেব, তাহলে আমার এখানে টোটাল পাস দাঁড়িয়ে গেল, তাই তো। তাহলে আমরা এখানে টোটাল পাস দাঁড়িয়ে গেল, এটা পার্সেন্টেজে টোটাল পাস। আর টোটাল ফেল আমাকে বলে দিয়েছে, টোটাল ফেল আমাকে বলে দিয়েছে কত, 10%। তাহলে এবার টোটাল স্টুডেন্ট কত হয়ে গেল, টোটাল স্টুডেন্ট তাহলে তোমার টোটাল স্টুডেন্ট এরকম, আমি এটা করছি কনসেপ্টটা বোঝানোর জন্য। টোটাল স্টুডেন্ট কত হয়ে গেল, যে এই পার্টটার এই পার্টটা যোগ করে দিলে 100 থেকে এটা ইকুয়াল টু 100, তাই না, বা 85 প্লাস 80 মাইনাস এক্স প্লাস 10, তাই তো, এটাই তো পার্সেন্টেজ টোটাল। অনেকভাবে করা যায়, আমি এইভাবে একবার দেখে নিচ্ছি, তাহলে এইটা ইকুয়াল টু 100 ধরে নাও, কারণ দুটোই তো পার্সেন্টেজ কেটে দিলাম, কারণ এই টোটাল স্টুডেন্ট, আবার টোটাল স্টুডেন্ট আমাদের 100% ধরাই আছে। তাহলে এখান থেকে তুমি যদি ক্যালকুলেশন করো, তাহলে কত হয়, 85 প্লাস 80 মাইনাস এক্স প্লাস 10 ইকুয়াল টু 100। তাহলে এখানে কত আসবে, 88 16 75, 175 মাইনাস এক্সটাকে এদিকে নিয়ে চলে যাও, মাইনাস 100 ইকুয়াল টু এক্স, তাহলে এক্স ইকুয়াল টু 75%। তাহলে বোঝাই যাচ্ছে এক্স এর ভ্যালু 75%, বলে দিয়েছে উভয় কত উভয় বিষয়ে পাস করেছে, এটাই চেয়েছে, অ্যান্সার আমি পেয়ে গেলাম। অথবা তুমি এইভাবে ভাবতে পারো, অ্যান্সার আমাদের হয়ে গেছে, এটাই অ্যান্সার, হ্যাঁ। অথবা এইভাবে তুমি ভাবতে পারো যে টোটাল স্টুডেন্ট 100 জন, 100 থেকে যদি ফেল 10 জন, 10% সরিয়ে দাও, তাহলে পাস টোটাল কত করছে, না টোটাল পাস করছে এইদিকে 100 থেকে 10 বাদ 90, আর 90 ইকুয়াল টু এখানে টোটাল পাস কত করেছে, 85 প্লাস 80 মাইনাস এক্স, ঠিক আছে। তাহলে এখান থেকে অতএব এক্স এর ভ্যালু বের করে দাও, এক্স ইকুয়াল টু তাহলে 85 প্লাস 80 মাইনাস 90, এখান থেকে মাইনাস 10 75, এখান থেকে বেরিয়ে গেল পার্সেন্টেজ। তো এটাও অ্যান্সার, অ্যান্সার তো একই বেরোবে। আইডিয়াটা নেওয়াটা খুব দরকার। এবার প্রত্যেকটাকে ইন্ডিভিজুয়ালি ফর্মুলা আকার দিয়ে দিয়েছে, সবগুলো ফর্মুলার আকার নেওয়ার চেষ্টা করবে না, নিয়ে গেলে ওই প্রত্যেকটা ফর্মুলা যদি তুমি কানেক্ট করতে যাও, তাহলে কিন্তু তোমাদের অঙ্ক টাফ হয়ে যাবে। কনসেপচুয়ালি চলো, একটু সময় কোনোটাতে প্রথম প্র্যাকটিসে একটু বেশি লাগতে পারে সময়, কিন্তু বেশি বারবার প্র্যাকটিস করতে অনেকটা কনসেপ্ট তাড়াতাড়ি হয়ে যায়, ঠিক আছে, অতটা সময় লাগে। এটা ড্র করে করতে তোমার মনে হচ্ছে এত বড় ড্র করে এতভাবে করলাম, বোঝাতে একটু সময় লাগবে, কিন্তু তুমি প্র্যাকটিস করো, অনেক কম সময় হয়ে যাবে, ঠিক আছে। চলো দেখো এই অঙ্কটা কি বলেছে, কোন সংখ্যাকে 20% কমালে 96 হয়। তার মানে যদি 100 থাকে সংখ্যাটা, 20% আমি কমিয়ে দিলাম, তাহলে আমার 80 হয়ে গেল। বা এটাকে যদি আমি ভ্যালু অনুযায়ী রেশিও অনুযায়ী কাটি, তাহলে 20% মানে কি দাঁড়ায়, 1/5। তাহলে আমি বলতে পারি আগে 5 ছিল, সেটা 20% যখন কমে গেল, তাহলে ওটা 4 হয়ে গেল, 5 থেকে 1 কমে গেল, তাই না, 20% কমলে। তাহলে এখানে বলেছে যে 4 মানে যদি 96 হয়, তাহলে কত বাড়ালে, কত পার্সেন্ট বাড়ালে 156 হবে, তাই তো, এটাই জানতে চেয়েছে। তাহলে আমাদের প্রথম কাজ যেটা, সেটা তুমি বের করো, যে 4 মানে যদি 96 হয়, 4 ইউনিটের ভ্যালু যদি 96 হয়, তাহলে 1 ইউনিটের ভ্যালু কত আসছে, না 24 আসছে। 4 24 96, 4 দিয়ে কাটলে 4 24 চলে আসছে। তাহলে 5 ইউনিটের ভ্যালু কত হয়ে গেল, 5 ইউনিটের ভ্যালু হয়ে গেল 24 200 120। তাহলে এইখানে এর ভ্যালুটা কত হয়ে গেল, 5 ইউনিটের ভ্যালু হয়ে গেল 120, তাই তো। তাহলে এখান থেকে এবার কানেক্ট করে দাও, 120 ছিল, 156 হয়েছে, কতটা বেড়েছে, কত বাড়াবে সেটা জিজ্ঞেস করেছে। তাহলে আমার শতকরা না টোটালে বেড়েছে, 36 বেড়েছে, তাই তো। 120 থেকে যদি 156 তে যায়, টোটালে 36 বাড়ছে। 36 বাড়ছে কত থেকে, না 120 থেকে। এবার এই জায়গাটা একটু ফ্র্যাকশন বেরোলো, এটাকে যখন আমি পার্সেন্টেজে, যেহেতু শতকরায় জানতে চাইছে, তো শতকরায় প্রকাশ করে দিই, ইন্টু 100 বাইরে আমাদের পার্সেন্টেজ।
ঠিক আছে, তাহলে 0 0 কাটলো আর এদিকে হ্যাঁ এটাই করেছি, 0 0 কাটলো আর এদিকে 12 দিয়ে 3 12 36, তাহলে আমাদের চলে আসছে 30% অ্যান্সার। ঠিক আছে, আশা করি কনসেপ্টটা তোমরা বুঝতে পেরেছো। দেখো বলেছে একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 20% বৃদ্ধি করা হলো। একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 20% বৃদ্ধি করা হলো, প্রস্থ শতকরা কত হ্রাস করলে ক্ষেত্রফল অপরিবর্তিত থাকবে? অপরিবর্তিত মানে আমরা জানি দৈর্ঘ্য ইনটু প্রস্থ ইকুয়াল টু ক্ষেত্রফল, তাই না? তাহলে এবার তুমি লক্ষ্য করো যে দৈর্ঘ্যটা আমাদের 20% বৃদ্ধি পেয়েছে, তো 20% যদি বাড়ে, 20% মানে 1 এর 5 হয়, 5 আগে ছিল পরে 6 হয়েছে, আগে পরে, তাই না? ক্ষেত্রফল কিন্তু সেম রাখবে, কোনো চেঞ্জ নেই, এই জায়গাটায় নো চেঞ্জ। তাহলে দেখো প্রস্থটা তাহলে কি হবে আমাদের হিসাব অনুযায়ী, হ্যাঁ যদি এটাকে এইভাবে আমি লিখলাম, তাই কনসেপ্ট তো খুব সহজ, যে দৈর্ঘ্য প্রস্থ গুণ করে আলটিমেট 20% যদি প্রস্থ যদি কোনো চেঞ্জ না হয় তাহলে ক্ষেত্রফলও তোমার বাড়তো। এইভাবে তোমরা করতে পারো যে এই 5 থেকে 6 হয়েছে দৈর্ঘ্য, প্রস্থ তাহলে কি 6 থেকে 5-এ যাবে, এটা করলেই তোমাদের অ্যান্সার হয়ে যাবে। ক্ষেত্রফলে তাহলে কোনো চেঞ্জ নেই, তাহলে এখানে যদি আমি 6 দিয়ে গুণ করি, এটা যদি আমি 5 দিয়ে গুণ করি, তাহলে 5 6 30 আর এখানে 5 6 30, আলটিমেট তাই হয়ে যাবে, কোনো চেঞ্জ নেই। তার মানে কি, তাহলে কি বলেছে কত হ্রাস করলে ক্ষেত্রফল অপরিবর্তিত থাকবে, তাহলে 6 থেকে 5 হবে, বা এখান থেকে তুমি ভাবো 6 থেকে 5 হবে, বা এখান থেকে ভাবো 6 থেকে 5 হবে, যেটাই ভাবো। তাহলে বা তোমাদের যদি বুঝতে একটু গন্ডগোল হয়ে যায় তাহলে আমি আগের মতো রুলসেই করাই, কোনো অসুবিধা নেই। দুটো সংখ্যার গুণফলে যদি প্রকাশ করা হয় এই জিনিসটা তুমি করতে পারো, 100 ছিল 20% বেড়ে 120 হয়েছে, তাহলে 120 থেকে আবার 100-তে ফিরবে, তাই তো? তাহলে কত কমবে? 20 কমছে, কতর উপর? 120-র উপর। ফ্র্যাকশনে করলে কত হয়? 1-এর 6, 1-এর 6 মানে পার্সেন্টেজে কত? 16.2-3% কমবে। তাহলে কত হ্রাস করলে ক্ষেত্রফল অপরিবর্তিত থাকবে? এত পার্সেন্ট হ্রাস করতে হবে, ঠিক আছে? হ্রাস করতে হবে। আশা করি বুঝতে পেরেছো, ঠিক আছে? ভালো প্রশ্ন, খুবই ভালো প্রশ্ন, হ্যাঁ এটা পরীক্ষায় বারবার আসে, বারবার মানে ভালো প্রশ্ন পরীক্ষায় আসার মতো। চিনির দাম 40% বৃদ্ধি পাওয়ায় কোন গৃহস্থ চিনির ব্যবহার 25% কমালেন, এতে ওই গৃহস্থের চিনির বাবদ খরচ শতকরা কত বৃদ্ধি বা হ্রাস পাবে? ধরো খরচ 100 টাকা ছিল, বা 100 ইউনিট বা 100 টাকা ছিল, ঠিক আছে? চিনির দাম 40% বৃদ্ধি যদি পায়, তাহলে বৃদ্ধি মূল্য বৃদ্ধি পেল, মূল্য বৃদ্ধি পেল মানে কত পার্সেন্ট বৃদ্ধি পেল? 40%। তাহলে বাজারে যেতে যেই জিনিসটা কিনতে আমার 100 টাকা খরচা হতো, এখন সেই জিনিসটা কিনতে আমার 140 টাকা খরচা হবে, দাম বেড়ে গেছে, তাই না? এবার এবার কি বলেছে, 140 বৃদ্ধি পাওয়ার কোন গৃহস্থ চিনির ব্যবহার 25% কমিয়েছে। চলো তাহলে দাম যেহেতু বেড়ে গেছে, গৃহস্থ কি করলো? কোন গৃহস্থ ব্যবহারও কমিয়ে দিল। ব্যবহারটা তো 140 থেকে 100-তে হতে পারতো, কিন্তু না, ব্যবহারটা একটু কমিয়ে দিল। কত পার্সেন্ট কমালো না? 25% কমিয়ে দিয়েছে। তাহলে 140-এর 25% কত হয় সেটা হিসাব করো আগে। তো 140-এর 25% কত হয় দেখো, 140 ইন্টু 25% মানে 1-এর 4 হয়, 4 দিয়ে যদি কাটি 3 4 12, 4 5 20, 35 কমিয়ে দিয়েছে, তাহলে -35 কমালে কত আসছে? 105 আসছে, 105 ইউনিট আসছে। এবার বলেছে এতে ওই গৃহস্থের চিনি বাবদ খরচ শতকরা কত বৃদ্ধি বা হ্রাস পাবে। তাহলে দেখো এবার কি হলো, ফাইনালি কি দাঁড়াচ্ছে? ফাইনালি এটা মূল্য ছিল, এটা ব্যবহার ছিল, ব্যবহার হয়ে কমে আমার এটা এই খরচটা এবার করতে হবে। ফাইনালি যেটা আমাদের বাজেট দাঁড়ালো যে চলো এই খরচটা করতে হবে, দাম কমালাম, সরকার দাম বাড়ালো, আমরা নিজেদের সংসারের ব্যবহারটা কমালাম, খরচটা কমালাম, মানে
চিনির ব্যবহারটা কমালাম, কমিয়ে যেটা দাঁড়ালো সেটা আমাদের বাজেট এসে দাঁড়ালো। এবার আগের খরচ আর পরের খরচটাকে তুমি বিচার করো। দেখো আগে কত ছিল 100 ইউনিট, এখন হচ্ছে 105 ইউনিট, তাহলে তো খরচ তো বেড়েছে। কত বেড়েছে? না 5 বেড়েছে। কতর মধ্যে বেড়েছে? না নিচে 100-র মধ্যে বেড়েছে। তাহলে ইনটু 100 পার্সেন্টেজ করলে কত দাঁড়াচ্ছে? না 5%। এটা হচ্ছে অ্যান্সার। বলো বুঝতে পেরেছো অঙ্কটা? ভালো অঙ্ক ছিল। সকল কাছে ক্লিয়ার না হলে জিজ্ঞেস করতে পারো। পরের দিন আজকে যেরকম আমরা এক্সাম্পলের সবগুলো অঙ্কই শেষ করে দিলাম, ঠিক আছে, করে দেবো আজকে, আর 9টার মতো অঙ্ক আছে, শেষ করে দেবো। পরের দিন আমাদের বইয়ে কিন্তু এভাবে ধরে ধরে করব না, ইম্পর্টেন্ট, কারণ তোমাদের সবগুলোই মানে বেসিক থেকে 95টা অঙ্ক ধরে ধরে করিয়ে দিলাম, ঠিক আছে। এবার ইম্পর্টেন্ট অঙ্কগুলোই আমি বাছবো, বেছে যদি একটা ক্লাস বা দুটো ক্লাসের মধ্যে পার্সেন্টেজটা তোমাদের শেষ করে দেবো। মানে তোমরা ধরে রাখো দুটো ক্লাসে তোমাদের পার্সেন্টেজ শেষ হয়ে যাচ্ছে। মেবি দুটো হতেও পারে, আর যদি একটাতে হয় তাহলে একটাতে শেষ করে দেবো, ঠিক আছে। দেখ কি বলেছে, বলেছে কোন শহরের 1990 সালের প্রথমে জনসংখ্যা ছিল 10,000। পরপর 2 বছর যখন 2%, 5% জনসংখ্যা বেড়েছে, 1992 সালে জনসংখ্যা কত হবে? ব্যাস একদম সহজ, আগেও পড়িয়েছি। 10,000 জন ছিল। প্রথম বছর কত? 2% বেড়েছে, 2% বাড়লে 102/100 হলো। দ্বিতীয় বছর 5% বেড়েছে, তো 105/100 নিয়ে ফাইনালি কত অ্যান্সার আসছে করে নাও, হয়ে গেল অ্যান্সার, তাই তো। তাহলে এখানে 1 2 1 2 4টে, 1 2 3 4, তাহলে আমার 102 গুণ 105 গুণ করলে আমাদের অ্যান্সার হয়ে যাবে, তাই তো। অ্যান্সারটা একটু ক্রস মাল্টিপ্লিকেশন দেখিয়ে দিই কিরকম। 102 আর 105 তুমি যদি গুণ করো ক্রস মাল্টিপ্লিকেশন, চলো একটা 2 আর 5 এর গুণ করো, 5 2 10 শূন্য হয় থাকলো 1, 5 এর শূন্য, 2 এর শূন্য, তাহলে 1 হাতে থেকে গেল। 5 একে 5, ভুল হচ্ছে, দাঁড়াও 1 সেকেন্ড, একটু গন্ডগোল হয়ে গেছে, বড় করি তাহলে সুবিধা হবে। 102 বাই মানে গুণ 105, এই দুটো গুণ করছি। কিভাবে হবে না, তুমি চলো 5 কে 2 দিয়ে গুণ করো, 5 কে 2 দিয়ে গুণ করলাম, এই দুটো 5 2 10 শূন্য হয় তাহলে 1। এবার কি হবে? এই ক্রস মাল্টিপ্লিকেশন, 5 এর 0 0 গুণ, 2 এর 0 0 গুণ করে যোগ করতে গেলে শূন্যই আসছে, আর হাতে একটা এখানে চলে আসলো, তাই তো। এবার তিনটে 5 একে 5, 0 2 একে 2, 5 আর 2 7, আর হাতে কিছু ছিল না, 7 চলে আসলো। এবার এই দিকটা যদি করো তাহলে আবার একটা শূন্য আসছে, আর 1 একে 1 আসছে, দেখো 107101, 10710। যদি একটু অসুবিধা হয় তোমাদের করাবো, আমি অ্যারিথমেটিকটা শেষ করে একটু অ্যালজেব্রাতে যখন ঢুকবো ক্রস মাল্টিপ্লিকেশন গুলো শিখিয়ে দেবো, তুমি আলাদা আলাদা করে করো না হয়, যে এইভাবে ভাবতে পারো 102 ইন্টু 105, তো 102 ইন্টু 100 মানে +5, ভেঙে নিলে 102 কে 100 দিয়ে গুণ করলে 10200, আর 5 দিয়ে যদি গুণ করা হয় তাহলে 5 2 10, 510 510 যোগ করে দাও, কত আসবে? 10710, ঠিক আছে, গন্ডগোল করবে না। চলো সোজা ছিল অঙ্কটা, দেখি অঙ্কটা কি বলেছে। দুধের মূল্য 20% বৃদ্ধি পাওয়ায় কোনো পরিবার দুধের ব্যবহার এমন ভাবে কমানো হলো যে দুধের জন্য ব্যয় পূর্বাপেক্ষা 4% কম। ওই পরিবার দুধের ব্যবহার শতকরা কত কমায়? দেখো একদম ট্রায়াঙ্গেল শেপে আমি জিনিসটাকে বোঝানোর চেষ্টা করছি। এটা হচ্ছে খরচের জায়গা, এখান থেকে বাড়বে বা কমবে যেটা হবে সেটা হচ্ছে মূল্যের জায়গা। এবার এখান থেকে যে চেঞ্জেসটা হবে সেটা হচ্ছে ব্যবহারের জায়গা, এবং এই পুরো জায়গাটাই কিন্তু খরচের জায়গা, মানে এই পুরোটাই কিন্তু খরচ, মানে খরচ শুধু ওটা নয়, খরচ পুরোটাই, এটাও খরচ, তো এখানে ফাইনালি যা চেঞ্জেস হবে সেটাও খরচ। এটাকে যদি ভ্যালুয়েশন ভ্যালুগুলো যদি লিখি,
বলছে 20% মূল্য 20% বৃদ্ধি পেয়েছে, তো খরচ আমরা সবসময় 100 ইউনিট ধরে নিলাম। ধরে না, এখান থেকে অঙ্ক আসে 20% বৃদ্ধি পেয়েছে, তো 20% যদি মূল্য যদি 20% বাড়িয়ে দেওয়া হয়, 100 জিনিস 120 হয়ে গেছে। এবার বলেছে ব্যবহার এমন ভাবে কমানো হলো যে দুধের জন্য ব্যয় পূর্বাপেক্ষা 4% কম হয়েছে, তাহলে খরচটা 100 জায়গায় 4% কমে 96 হবে। এবার কথা হচ্ছে 120 থেকে 96 যেতে গেলে ব্যবহার কতটা কমাতে হবে, ব্যাস আর কিছু না। তাহলে আমাদের ইউনিট ধরে ধরে আমি কাজ করলাম, দেখো হয়ে যাবে 120 থেকে 96 যেতে গেলে কত কমাতে হচ্ছে না 20 আর এদিকে 4 24 কমাতে হচ্ছে। কত থেকে কমাতে হচ্ছে 24 না 120 থেকে 24 কমাতে হচ্ছে। এটা যদি ফ্র্যাকশনে কাটো 1 এর 5 হয়, তাহলে 1 এর 5 মানে কত পার্সেন্ট? 20%। তাহলে 20% কমাতে হবে, হয়ে গেল অ্যান্সার। ক্লিয়ার? ভালো প্রশ্ন ছিল, এটাতে অনেক সময় গন্ডগোল করে দেবে তোমাদের। কত বড় লেখা আছে দেখো, তোমাদের যদি এই আইডিয়াটা না থাকে এটা উদ্ধার করা খুব বিপদ হয়ে যাবে তোমাদের। বলো এটা ক্লিয়ার হয়েছে সকলের? এটা একটু রেসপন্স করো তোমরা। রেসপন্স করো, বুঝতে পেরেছো সকলে? জানাও আমাকে। ক্লাসে আছো তো? হ্যাঁ বুঝতে পেরেছি। ওকে, চলো পরে অঙ্ক। কি বলেছে? একটি নির্বাচনে 15% ভোটার ভোট দেয়নি। রতনবাবু 62.5% ভোট পেয়ে 3400 ভোটের ব্যবধানে জয়লাভ করলো। ভালো অঙ্ক, হ্যাঁ। ভোটের অঙ্ক আগে করানো হয়নি, এখানে একটা অঙ্ক পেলাম। মোট ভোটার সংখ্যা কত? সবসময় মোট ভোটার 100% হয়, ঠিক আছে? 100% বের করতে পারলে অ্যান্সার হয়ে যাবে। 2021-এর মেন্সে আসা প্রশ্ন। ঠিক আছে, সহজ অঙ্ক। একটি নির্বাচনে 15% ভোটার ভোট দেয়নি, তাহলে মোট ভোটার 100%। 100%-এর 15% ভোট দেয়নি, তাহলে বাকি দিয়েছে কত পার্সেন্ট? 85% ভোট দিয়েছে। রতনবাবু 62.5% ভোট পেয়ে 3400 ভোটের ব্যবধানে জয়লাভ করে, মোট ভোটার সংখ্যা কত? আচ্ছা, তো এই এইখানে একটা জায়গায় একটা গন্ডগোল হয় অনেক সময় বুঝতে, যে এই যে ভোট দিয়েছে না, এতজন তো ভোট দেয়নি, এটা একটু বুঝতে হবে। এরা 15% ভোট দেয়নি, এটা দেয়নি, এটা ভোটই দেয়নি, ভোট দিয়েছে 85%, ঠিক আছে? এই 85%কে যদি তুমি 100% ধরো, তাহলে তুমি, কারণ কেন বলবে যে রতনবাবু 62.5% ভোট পেয়েছে কিসের, কত কিসের ভোট পেয়েছে না 100%-এর 62.5% ভোট পেয়েছে, এটা একটা হয়, ধরা যেতে পারে। দু রকমের কনসেপ্ট থাকে। আবার তোমাদের অনেক সময় মনে হতে পারে চলো 85%, তো এই 25% যদি ভোট হয় তারও হতে পারে 62.5% রতনবাবু পেল, আর বাকি যেটা থাকলো 85 মাইনাস 62.5% সেটা বাকি জন পেল, এটাও মনে হতে পারে। নিয়ে এদের মধ্যে যে ডিফারেন্সটা আছে সেটা তোমার 3400 ভোট, তাই তো সংখ্যায় পেয়ে যাবো। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে এই অ্যাপ্রোচটা অ্যাপ্লাই করে। এই জন্য কি হয়, বাংলা থেকে আমি বলি না যে বাংলার ইংলিশটা তো অবশ্যই, ইংলিশ তো পাশাপাশি থাকবে, প্রত্যেকটা পরীক্ষায় বাংলা থাকলে সেটা ইংলিশ থাকবে। যেহেতু এটা মেন্সের কোশ্চেন, বুঝতেই পারছো ইংলিশ তো থাকবেই, আর মেন্সও তো এখানে ইংলিশেই হয়। এখানে একটু চেঞ্জেস দরকার ছিল লেখাতে, বাংলাতে। যাই হোক, দেখি অ্যান্সারটা কিভাবে আসে একটু দেখে নিই। তোমার যদি 100% হয়, যদি 62.5% যদি ভোট পেয়ে থাকে, তাই 100 থেকে 62.5% যদি বাদ দাও, বা 50 থেকে 62.5% 12.5 বেশি, তাহলে আরেকজন 12.5 কম পেয়েছে, তাহলে এটা পাবে হচ্ছে 37.5%। 37.5%, এবং এটা ডিফারেন্স কত আসলো না 25%। এই 25% এর ভ্যালুটাই বলেছে 3400 ভোট।
ঠিক আছে, দেখি অ্যান্সার বেরোয় কিনা। 25% ভ্যালু যদি 3400 থাকে তাহলে আমাকে 100%, মোট ভোটার সংখ্যা তো 100%, তাহলে 100% বের করতে গেলে এটাকে 4 দিয়ে গুণ করে দিলে 100% হয়ে গেল। তাহলে এটাকেও তুমি 4 দিয়ে গুণ করো, দেখো কত আসছে। 0 0 4 4 16 6 থাকলে 1 3 4 12, তাহলে 14। এই সরি, 4 4 16 থাকলে 1 3 4 12 13, 13600 আছে অপশনে নাই। তার মানে এইভাবে ওরা করেন। ঠিক আছে, তাহলে দেখো এটা এটা কি বলতো, মানে অপশনে নেই যেহেতু, এখন নানান দেশ থাকলে আমাদের ভুল হয়ে যেত। এই জন্য ইংলিশটা দেখার একটু খুব বুদ্ধিমানের কাজ। যাই হোক, এখানে নেই যেহেতু। এখানে একটা জিনিস দেখে নাও, একটি নির্বাচনে 15% ভোটার ভোট দেয়নি, রতনবাবু 62 ভোট পেয়েছে, মানে এটা এই অ্যাপ্রোচটা অ্যাপ্লাই করছে। এই অ্যাপ্রোচটা হচ্ছে 85.5%-এর যদি 62.5% যদি সে ভোট পেয়ে থাকে রতনবাবু, তাহলে যে বাকি জন যে ভোটে হেরেছে সে কত পার্সেন্ট পাবে না 85 মাইনাস 62.5%। কত আসে? 85 থেকে তুমি 63 বাদ দিয়ে দাও বা 62 বাদ দিয়ে দাও, 0.5 যোগ করে দেবে, বা 63 বাদ দিয়ে দাও, 0.5 বিয়োগ করে দেবে আরো। তো 5 থেকে 3 বাদ দিলে 2, 8 থেকে 2 বাদ দিলে 2, 22 মানে 21.5, তাই তো? তাহলে এখানে 21.5%। তাহলে এ পেয়েছে, যে ভোটে হেরেছে সে 21.5% পেয়েছে, আর ভোটে যে জিতেছে 62.5% ভোট পেয়েছে। তাহলে তাদের মধ্যে ডিফারেন্স কত পার্সেন্টের ভোটের? তাহলে 62.5% আর 21.5% বিয়োগ করলাম, এখানে 0 আসলো, 2 থেকে 1 আর 6 থেকে 2 বাদ দিলে 4, 41%। তাহলে আমি লিখে দিই 41% এর ভ্যালু আমার কত দিয়েছে? 3400 ভোট। কারণ ভোট পেয়েছে এত ভোটের ব্যবধানে। দেখো, রতনবাবু ভোট পেয়ে এত ভোটের ব্যবধানে জয়লাভ করেছে। তো যে 21.5% ভোট পেয়েছে আর রতনবাবু 62.5% ভোট পেয়েছে, এদের মধ্যে যে ডিফারেন্সটা সেটাই হচ্ছে 3400 ভোট। তাহলে এদের মধ্যে ডিফারেন্স কত? 41ই তো হচ্ছে না? হ্যাঁ, 41ই হচ্ছে। তাহলে 41% মানে এত। তাহলে অতএব 100% মানে কত হবে? 3400 ইন্টু 100 বাই 41, তো কোনোভাবে কাটছে না। ডেটাতে কোনো চেঞ্জ আছে হয়তো, মেবি। দেখো তো তোমরা কোথায় ক্যালকুলেশনে গন্ডগোল হচ্ছে। এক সেকেন্ড আমি একটু দেখে নিই কোশ্চিনটা ঠিক আছে কি। মানে ওরা অনেক সময় প্রিন্টিং মিস্টেক হয়ে যায়, অ্যান্সার আলাদা বেরিয়ে যায় হয়তো। এই দেখো, এরা আবার এই 25% আমি যেটা করেছিলাম সেটা ধরেছে। তো 25% ধরলে কেমন হবে না, এটা ধরে করেছে এরা। 25% মানে 3400ই তো, হ্যাঁ 3400 যদি ধরে, আহা ঠিকই তো করছিলাম। আচ্ছা, একটু ফ্রেশ করে দিচ্ছি অঙ্কটা, গন্ডগোল হয়ে গেল অনেকটা জায়গায়। বললাম না এটার পসিবিলিটি বেশি থাকে, মিলল না তার জন্যই তাড়াহুড়োতে করতে গিয়ে ভুলটা হয়ে গেছে। দাঁড়াও আমি একটু দেখি। এই কনসেপ্টটি এরা করেছে 100%, ঠিক আছে? 100% ভোটের মধ্যে এরা তো ভোট দেয়নি, 25% ভোট দিয়েছে। তো রতনবাবু এত পার্সেন্ট ভোট পেয়ে এত ভোটের ব্যবধানে জয়লাভ করে। তো এত পার্সেন্ট ভোট পেয়েছে, ভোট পাওয়া যারা ভোট দিয়েছে তাদেরই না ভোট পাবে, যেটা আমি আগের কনসেপ্টটা বললাম। এই 25%কে 100% ধরে আমার এখানে বললাম, এখানে 62.5% হলে 37.5% হবে। কিভাবে বললাম যে যদি 50% থেকে 50% থেকে যদি এ 12.5% বেড়ে থাকে তাহলে এ 12.5% কম হবে, তাই তো? এটা যদি 50% ধরি, এর থেকে এটা 12.5 বেশি, তাহলে 12.5 কম, ডিফারেন্স 25%, খুব তাড়াতাড়ি বেরিয়ে যায় এইভাবে। তো 25% যদি আমাদের কত বেরোচ্ছে, 3400 বেরোয়, তাহলে আমার এখানে কত বলেছে যে, ও সরি 25 হবে। 25% তাহলে 100% কত হচ্ছে না, আমি 4 দিয়ে গুণ করে দিচ্ছি। তাহলে এটাকেও 4 দিয়ে গুণ করতে হবে। তো যদি 4 দিয়ে গুণ করি তাহলে কত, দুটো শূন্য, 4 4 16, 6 এত 1, 3 4 12 13, 13,600 ভোট।
এবার 13,600 করে, এবার এই জিনিসটা একটু বোঝার চেষ্টা করো। তার মানে কি এই 13,600 ভোট 25% এর ভ্যালু, কারণ আমরা 100% ধরে না 13,000, এই 100% মানে এই 100%, তাই তো? ক্যালকুলেশন তুমি এইভাবে করতে পারো। যদি এটাকে x ধরে নিলে আমাদের কাছে ক্যালকুলেশনটা খুব ইজি হয়। মানে ধরে নাও এটা যদি আমি 100x ধরি, তাহলে এটা 15x, এটা 85x। এই 85x আমি এভাবে বলি, 85x ইকুয়াল টু 85x ইকুয়াল টু আমার 13600, আর আমাকে 100x বের করতে হবে, তাই না? তাহলে ক্লিয়ার হবে, বুঝতে তোমাদের সুবিধা হবে। তাহলে এবার তাহলে দেখো 13600 ইন্টু 100 আর নিচে 85, তাই তো? তাহলে এটার অ্যান্সার কি দাঁড়িয়ে যাচ্ছে? 8 দিয়ে 8 দিয়ে যাবে, কত দিয়ে কাটবে? 517, হ্যাঁ হ্যাঁ 5 দিয়ে তো কেটেই যাচ্ছে না, 17 দিয়ে কেটে দাও, 5 17 85, 17 দিয়ে কাটছে, 17 8 হ্যাঁ 8 চলে যাচ্ছে। আর 5 দিয়ে যদি কাটি, 5 20, তার মানে কত আসছে? 8 2 16, 3টে 0, তাহলে 16, হ্যাঁ এটা চলে আসছে অপশন বি। আরো 4-5 রকমের অঙ্ক আছে এই এটার উপর বেস করে, ঠিক আছে? তোমরা যদি কোশ্চিনে পাও তাহলে এটা করার চেষ্টা করো। দেখো এটা তো ডাব্লিউবিসিএস মেইনসে চলে গেল, আমরা তো মেইনসে যেতে গেলে আরএস আগরওয়াল ফলো করব, ঠিক আছে? আরএস আগরওয়াল ফলো করব। আরএস আগরওয়ালটা আমরা আগে সুবীর দাসটা শেষ করে দিই, ঠিক আছে? তারপর আমরা আরএস আগরওয়াল ঢুকবো, তখন আমাদের বুঝতে একটু সুবিধা হবে, তখন আমার পুরো কন্টেন্টটাই ইংলিশে চলে আসবে, ঠিক আছে? তো আগে সুবীর দাসটা শেষ করতে হবে। সুবীর দাসটাতে কিন্তু মেন্স কোশ্চেন কিছু না কিছু কভার করবে, কিন্তু বেশিরভাগটা প্রিলি আমাদের যেটা টার্গেট করে রেখেছি সেগুলো ঠিকই কভার করাবে, ঠিক আছে? চলো পরের অঙ্ক যাই। আচ্ছা আমরা বুঝতে কারো অসুবিধা আমাকে জানাবে। দেখো দেখি অঙ্কটা ভালো অঙ্ক আছে। বলেছে বিশুদ্ধ দুধে 89% জল থাকে, যদি কোনো এক প্রকার জল মিশ্রিত দুধের নমুনায় 90% জল থাকে, তবে এইরূপ 22 লিটার দুধে কত লিটার জল মেশানো আছে? তো দেখি কিভাবে করা যায়। বিশুদ্ধ দুধে 89% জল আছে, তো তাহলে 11% দুধ আছে, আর ধরো নাও 89% জল আছে, তাই তো? এটা আমি লিখছি, তাই তো? এভাবে ভাবতে পারি, 89% জল মানে বাকি থাকলো 11, সেটা দুধ, তাই তো? আবার যদি কোনো এক প্রকার জল মিশ্রিত দুধের নমুনায় 90% জল থাকে, এটা যদি 90 থাকে, তাহলে এটা 10%, তাই তো? তবে এইরূপ 22 লিটার দুধে কত লিটার জল মেশানো আছে? এই অঙ্কটা আমি একটু এক সেকেন্ড হবে, এটা কোশ্চেনটা কি বলতে চাইছে? 22 লিটার দুধে কত লিটার জল মেশানো আছে? জল থাকে। রেশিও যদি তুমি করো 22, এখানে 11:90 যদি হয়, হবে না। আচ্ছা এটা একটু রাখো তো, আমি পরের দিন এই অঙ্কটা ধরে করে দেবো তোমাদের। এই অঙ্কটা একটু মাথায় থাকবে আমার, এই অঙ্কের কিছু কোশ্চিন আরো দিয়ে তোমাদের করে দেবো। একটু অসুবিধা মনে হচ্ছে আমার, একটু অন্যভাবে পড়াবো এটা। চলো 51 নাম্বারটা, 91টা করো। বলেছে বার্ষিক পরীক্ষায় কোনো বিদ্যালয়ে পরীক্ষার্থীদের 85% বাংলা, 55% গণিত এবং 40% উভয় বিষয়ে পাশ করেছে। দেখো এখানে সবই পাশ করেছে, ফেল কিছু বলেনি। যদি 20 জন উভয় বিষয়ে ফেল করে, এখানে জন বলেছে, আর আগের সবগুলো কিন্তু পার্সেন্টেজে বলেছে, ঠিক আছে? এটা একটু মাথায় রাখবে, নিয়ে করো। তাহলে এখানে আমরা কি করতাম, বাংলা আর গণিত বলেছে, তাই তো? তাহলে এটা যদি বেঙ্গলি হয়, এটা যদি গণিত হয়, এটা বেঙ্গলি, এটা ম্যাথ, এখানে 65%, এখানে 55%, আর মাঝখানে বলেছে উভয় বিষয়ে 40%। তাহলে এগুলো সবাই পাস করেছে, তাই তো? এটা পুরো পাস করেছে।
তাহলে সবগুলো পাস, আর এটা তাহলে ফেল করেছে। এবার এটা পার্সেন্টেজে বলেনি, এটা 20 জন বলে দিয়েছে, তাই তো? তাহলে এটা তো 100%। তাহলে টোটাল পাস কত পড়েছে সেটা 100 থেকে বিয়োগ করে দিলে টোটাল ফেল পার্সেন্টেজে পেয়ে যাব। তাহলে এবার যদি আমি ক্যালকুলেশনটা এইভাবে করি যে টোটাল পাস কত করেছে না 65 প্লাস 55 মাইনাস 40, তাই তো? এটা হচ্ছে টোটাল পাস। তাহলে এবার যদি তুমি যোগ করো 6 6 120 থেকে 40 বাদ দিলে 80, তাহলে 80% হচ্ছে টোটাল পাস। আর তাহলে ফেল কত করেছে? তাহলে ফেল করেছে হচ্ছে 100 থেকে 80 বাদ দিলে 20%। এই 20% এর ভ্যালু যদি 20 জন হয়, তাহলে আমার বলেছে মোট পরীক্ষার্থী তো 100% হয়, তাহলে 100% ইকুয়াল টু 100 জন। হয়ে গেল উত্তর। ঠিক আছে, আশা করি এটা বুঝতে পেরেছো। চিনির মূল্য 10% কমে যাওয়ায় এক ব্যক্তি 90 টাকায় পূর্বাপেক্ষা 1 কিলোগ্রাম চিনি বেশি ক্রয় করতে পারে। ভালো অঙ্ক আছে, জিনিসটাকে বোঝার চেষ্টা করো। চিনির মূল্য 10% কমে গেছে, তার মানে সে একই জিনিস। খরচ যদি 100 ইউনিট লেখাটাই সুবিধাজনক, যদি তাহলে 10% যদি কমে যায় মূল্য যদি কমে যায়, ব্যাপারটা বোঝো, তাহলে 100 ইউনিটের জিনিস 90 ইউনিট হয়ে যাবে, তাই না? বলেছে এবার যাওয়ায় এক ব্যক্তি 90 টাকার পূর্বাপেক্ষা 1 কিলোগ্রাম বেশি চিনি ক্রয় করে। এই যে এটা কি, এটা পরিমাণ না, ব্যবহার বা পরিমাণ। তার মানে আর কিছু বলেনি। তার মানে তুমি দেখো 90 থেকে যদি 100-তে যায়, তাহলে এটা পরিমাণ বা ব্যবহার কতটা বাড়ছে? 10 ইউনিট বাড়ছে। কত থেকে না 90 ইউনিট থেকে। তাহলে আমি বলতে পারি 1-এর 9। 1-এর 9 থেকে এটা কি, এটা ব্যবহার বা পরিমাণ, তাই তো? পরিমাণ একই জিনিস। তাহলে এইখানে একটা জিনিস ক্লিয়ার করো যে 1/9, তো এই 1/9 আমরা সবসময় বলেছি 1/ যদি 9 হয়, এটা হয়ে যায় রেজাল্ট, এটা হয়ে যায় অরিজিনাল ভ্যালু। তাহলে এবার দেখো এইখানে যে 1 কেজি চিনি বেশি পেয়েছে, সেখানে এখানে 1 ইউনিট মানেই কিন্তু 1 কেজি, তাহলে 9 ইউনিট মানে 9 কেজি ক্রয় করতে পারে। তো দাম কিন্তু এখানেও দেখো, এই জিনিসটা একটু বোঝার চেষ্টা করো, ভালো অঙ্ক আছে। এখানেও 90 টাকা ছিল ওর কাছে, এখানেও 90 টাকা ছিল, মানে আগে ছিল 90, পরেও 90। এবার আমি যদি বলি আগে 90 পরেও 90, কিন্তু আগে যদি আমি বলি কত কেজি ছিল, না আগে ছিল আমার 9 কেজি, পরে 1 কেজি বেশি হয়েছে, যেমন দাম কমে গেছে 1 কেজি বেশি পেয়ে, তাহলে 9 থেকে 1 বেশি হয়ে 10 কেজি হয়ে গেছে, তাই না? দাম একই, এই দামেই আগে 9 কেজি পেত, এখন 10 কেজি পাচ্ছে। প্রতি কিলোগ্রাম চিনির বর্তমান ও পূর্ব মূল্য নির্ণয় করো। তাহলে বর্তমান কোনটা? বর্তমান হচ্ছে এইটা বর্তমান, আর এটা পূর্ব। তাহলে 90 টাকাতেই আগে 9 কেজি পেত, এখন 10 কেজি পাচ্ছে। তাহলে আগের মূল্য কত? 10 টাকা পার কেজি। আর এখন মূল্য কত হবে? 9 টাকা পার কেজি, তাই তো? 990, 10 টাকা, হ্যাঁ, রুপিস 9 পার কেজি, এটাই অ্যান্সার। তো দুটো আলাদা আলাদা মূল্য চেয়েছে, দুটো আলাদা আলাদা অ্যান্সার বেরোলো। ঠিক আছে, রেশিও চাইতে পারতো, যাই হোক অনেক কিছু চাওয়া যেতে পারতো। এটাও অ্যান্সার, এটাও অ্যান্সার। আশা করি বুঝতে পেরেছো। দেখি কি বলেছে। বেশি সংখ্যক দর্শককে আকৃষ্ট করিবার জন্য প্রদর্শনী কর্তৃপক্ষ মাথাপিছু প্রবেশ মূল্য 25 পয়সায় শতকরা 20 ভাগ কমিয়ে দেন। মাথাপিছু প্রবেশ মূল্য 25 পয়সায় শতকরা 20 ভাগ কমিয়ে দেয়, মানে আগে 25 পয়সা ছিল, কিন্তু শতকরাতে 20 ভাগ কমিয়ে দিয়েছে, মানে 20% কমিয়ে দিয়েছে। আগে 25 পয়সায় ছিল, 20% কমিয়ে দিয়েছে। ঠিক আছে, এর ফলে কর্তৃপক্ষ টিকিটের বিক্রি বাবদ দৈনিক আয় শতকরা 28 ভাগ বৃদ্ধি পেয়েছে, মানে 28% বৃদ্ধি পেয়েছে। শতকরা কি হারে দর্শকের সংখ্যা বৃদ্ধি পেয়েছে? সেই একই ব্যাপার, যে
রেভিনিউ কি বৃদ্ধি পেয়েছে সেটা জানতে চেয়েছে নাকি, দর্শক সংখ্যা। আচ্ছা, এখানে তোমাকে আগে যেরকম আমরা মূল্য ইনটু ব্যবহার ইকুয়াল টু খরচ, এটা বুঝতে পারছিলাম আমরা যে যদি কোনো ধরো আটার দাম যদি আমার 40 টাকা পার কেজি হয় আর আমার যদি 5 কেজি লাগে, তাহলে আমার খরচ কত হবে, 4-5 কুড়ি 200 টাকা। ঠিক এই অঙ্কে তুমি একটা জিনিস দেখো, বেশি সংখ্যক দর্শককে আকৃষ্ট করিবার জন্য প্রদর্শনী কর্তৃপক্ষ মাথাপিছু প্রবেশ মূল্য 25 পয়সা শতকরা এতভাগ কমিয়ে দেয়। প্রবেশ মূল্য তাহলে একটা হচ্ছে এতভাগ কমিয়ে দেয়, রেভিনিউ বলে বা প্রবেশ মূল্য, চলো এটা মূল্য। এর ফলে কর্তৃপক্ষ টিকিটের বিক্রি, দর্শকের সংখ্যা বৃদ্ধি পেয়েছে। তাহলে যদি আমি দর্শকের সংখ্যা কোন দুটো গুণ করলে ভ্যালুটা পাচ্ছি, মূল্যটা পাবো কিভাবে, পার প্রবেশ মূল্য, একজনে কত টাকা টিকিট, এটা ধরো টিকিট মূল্য, তাই তো। টিকিট মূল্যের সঙ্গে যদি সংখ্যা যদি গুণ করি তাহলে আমার মোট আয় হবে, তাই না? এটাই তো হিসাব, তো তাই বলে। তাহলে হিসাব যদি এটা বলে, দেখো এখানে কি কি বলেছে, ভ্যালুগুলো আমাকে ঠিক কানেক্ট করতে হবে, না হলে মুশকিল, এরকম তোমাকে কোশ্চেন আসতেই পারে। তাহলে দুটোকে গুণ করে একটা এসেছে, তার মানে আমি যদি বলি আয়, এখানে রাখি, আয় কি বেড়েছে এবং কি হয়েছে সেটা আমাকে দেখতে হবে। চলো দেখি, আয় ধরে নাও 100 ইউনিট, ধরতে অসুবিধা নেই, 100 ইউনিট আয়। কিন্তু বলেছে প্রবেশ মূল্য 25 পয়সা, তো প্রবেশ মূল্য যেরকম আলাদা আছে ওটা, এটা তো এখন ধরবো না, পরে শতকরা 20 ভাগ কমিয়ে দিয়েছে। তার মানে মূল্য, টিকিট মূল্য কত, 20% আমার কমিয়ে দিয়েছে। তাহলে 100 ইউনিটের জায়গায় 80 ইউনিট হয়ে গেল। এবং তার জন্য টিকিটের বিক্রি মানে ব্যবহার বা সংখ্যা 28% বৃদ্ধি পেয়েছে। তাহলে এইখানে 28% বৃদ্ধি পেয়ে গেছে। তাহলে যদি 28% বৃদ্ধি পায়, তাহলে 80 28% বৃদ্ধি পাবে। তো 28 বলেছে না, মুশকিল, ক্যালকুলেশন কাটবে না তো। যাই হোক, যা বলেছে সেটাই করো। 80 ইন্টু বৃদ্ধি পেলে 128 বাই 100, তাহলে যদি 4 দিয়ে কাটো, 20 দিয়ে যদি কাটো, তাহলে 4 20 আর নিচে 5, ভুলে গেল তো, 10 কাটতে হতো না অতটা, 10 থাক, এখানে একটা শূন্য, এখানে 8 থাক। তাহলে গুণ করো, দেখো কত আসছে, 8 অ্যান্সার যা আসবে এরকমই আসার কথা। দেখে নিচ্ছি, 8 64, 4 হাতে 6, আর 2 16, আর 6 22, হাতে 2, 8 8 9 10, 10824, আর বাই 10 যদি করা হয় তাহলে আলটিমেট 102.4। তাহলে এখানে 102.4। এবার তাহলে আলটিমেট এটা হচ্ছে দর্শক সংখ্যা বা আয়, যেভাবে তুমি বলো, তাই তো। দেখে নিচ্ছি আরেকবার কোনটা কোনটা ভ্যালু দিয়েছে। এর ফলে কর্তৃপক্ষের টিকিট বিক্রি বাবদ দৈনিক আয় শতকরা এত বৃদ্ধি পেয়েছে। একটু ভুল হয়ে গেছে, কি ভুল হয়েছে দেখো, বুঝতে পারলে হয়তো, আমি গন্ডগোল করে ফেলেছি। আয়টা বৃদ্ধি পেয়েছে বলেছে না, আয় শতকরা 28% বৃদ্ধি পেয়েছে। তাহলে আয় যদি 28% বৃদ্ধি পায়, তাহলে 100 ইউনিট আয়, এটা হবে না, তাহলে 128 হয়ে গেল। এবার বলেছে এটা এটা আমাকে জানতে চেয়েছে, এটা আমাকে জানতে চেয়েছে, মানে শতকরা কি হারে দর্শক সংখ্যা বৃদ্ধি পেয়েছে এটা জানতে চেয়েছে। তাহলে যদি এটা জানতে চাই, তাহলে অ্যান্সারটা কি দাঁড়াচ্ছে, 80 থেকে 128 কতটা বাড়লো না, 48 ইউনিট বাড়লো আউট অফ 80 ইউনিট, তাই তো। আর এটাকে পার্সেন্টেজে প্রকাশ করলে ইন্টু 100%, শূন্য শূন্য কাটলো, 8 দিয়ে যদি 6 48, 60%, তার মানে 60% বৃদ্ধি পেয়েছে। এটা মনে হলো ঠিকই আছে। আসলে অপশন নেই তো, পরীক্ষায় অপশন থাকলে একটু ঠিক করা যায়। দেখো এটা একটু আনকমন, আমি আগে কোশ্চেন গুলো দেখি না, এটা হচ্ছে একটা ভুল জিনিস। তোমাদের সামনে অ্যাজ এ অ্যাসপিরেন্ট যেভাবে ডিল করতে পারবে সেইভাবে আমি ডিল করানোর চেষ্টা করি, তুমিও রিলেট করতে পারবে। যদি আমি কোশ্চেন দেখে যেতাম, তাহলে এই জায়গাগুলো ধরার জায়গাগুলো তুমিও বুঝতে পারতে না, ঠিক আছে, কিভাবে ধরতে হয়, কিভাবে
ধরো না হঠাৎ করে যদি আমার কাছে এরকম কোশ্চেন চলে আসে, পরীক্ষাতে যে সবসময় কমন আসবে তো কোনো মানে নেই, আনকমন টাইপের প্রশ্নগুলো বেশি আসে। যে হঠাৎ করে এই যে এই টাইপের প্রশ্নগুলো দেখো, সে প্র্যাকটিস করে তো কমন হয়েই যাবে। বলেছে যে বেশি সংখ্যক দর্শক, এখানে তাহলে আমাকে কনসেপ্ট হতেই পারে, কথাটাকে এমনভাবে ঘুরিয়ে দিল যে তুমি করনি, কিন্তু কনসেপ্ট তোমার চেঞ্জ করবে না। মূল্য ব্যবহার ইন্টু খরচ, মানে দুটোর গুণফল একটাতে প্রকাশ করেই তোমাকে করতে হবে, ঠিক আছে? আর এইভাবেই করবে। আরো অনেকভাবে করা যায় অঙ্কটা, আরো অন্যভাবে, ওটা এখন আমার মাথায় থাকছে না, তুমি এটাই এভাবে মনে রাখো। এইটা তাহলে কাটা থাকলো, তাই তো? এটা এইভাবে মাথায় রাখো, ঠিক আছে? চলো এই অঙ্কটা করি। 94 অঙ্কটা দেখে নাও। বলেছে এক ব্যক্তি তার আয়ে 10% সঞ্চয় করেন, তাহলে এইখান থেকে তুমি কি বুঝতে পারছো? আয়, খরচ, সঞ্চয় বা ইনকাম, এক্সপেন্ডিচার, সেভিংস। ইনকাম মাইনাস এক্সপেন্ডিচার ইকুয়াল টু সেভিংস বলতে পারো। তো ইনকাম যদি এই আইডিয়া অনুযায়ী বলেছে 10% সঞ্চয় করেন, তাহলে ইনকাম যদি 100 হয়, তাহলে এক্সপেন্ডিচার 90, তাহলে সেভিংস 10, তাই তো? যদি তার আয় 12.5% বৃদ্ধি পায়, ইনকাম 12.5% যদি বৃদ্ধি পায়, তাহলে ঠিক আছে 112 1/2%, 112 1/2 ইউনিট হয়ে গেল। এবং তার সঞ্চয়ের পরিমাণ যদি একই থাকে, ঠিক আছে, সঞ্চয়ের পরিমাণ একই থাকে। আচ্ছা একটা জিনিস করো, ইউনিট ধরলে সুবিধা হয়। আসলে ইউনিট না ধরলে এই যে গন্ডগোল হচ্ছে না, এই জিনিসগুলো হবে। ইউনিট তোমাদের শিখিয়ে দিয়েছি না? তাহলে 12 পূর্ণ 1/2% মানে আমরা জানি 1/8, তাই তো? তাহলে এটাকে ক্যালকুলেশন করা যায়। তাহলে রেশিওতে করে নিই, জিনিসটাকে ভেবে নিই। ইনকাম 100 যদি হয়, এক্সপেন্ডিচার 9, সেভিংস 10, মানে আমি ভাবতে পারি যদি একটা করে শূন্য কেটে নাও, তাহলে আলটিমেট 10 ইউনিট যদি ইনকাম হয়, 9 ইউনিট এক্সপেন্ডিচার, খরচ 1 ইউনিট, ঠিক আছে? যদি তার আয়ের এত % বৃদ্ধি পায়, তাহলে ইনকাম ধরো 8 ইউনিট হয়ে গেল। হ্যাঁ, 8 ইউনিটের 8 থেকে 1 বেড়ে 8 প্লাস 1 বেড়ে 9 হয়ে গেল। এত % বৃদ্ধি পেয়েছে, 9 ইউনিট হয়ে গেছে, 9 ইউনিট হয়ে গেছে। এবং এবং তার সঞ্চয়ের পরিমাণ একই থাকে। সঞ্চয়ের পরিমাণ কত? 10%। তাহলে এর 8-এর 10% 0.8 বলতে পারো। এটাকে ধরারও দরকার নেই, এটাকে ধরেই করতে পারবে। তবে তার ব্যয় শতকরা কি পরিমাণ বৃদ্ধি পেয়েছে? উপায় পাচ্ছি না, দাঁড়াও, একটু গন্ডগোল হয়ে গেল আজকের দিনটা। নর্মাল ভাবেই করো, এই অঙ্কটা শর্টে গন্ডগোল হয়ে যাচ্ছে। দেখো, এক ব্যক্তি তার আয়ে 10% সঞ্চয় করে, এটা মাথায় রেখে দিলে তুমি ভাবলে যে ইনকাম 100, এক্সপেন্ডিচার 90 আর সেভিংস 10, ঠিক আছে? যদি তার আয়ের 12.5% বৃদ্ধি পায়, তাহলে যদি ইনকাম থেকে আয় বৃদ্ধি পেয়েছে, চলো সেভিংস তো সেম রেখে দিয়েছে, তাই না? তার সঞ্চয়ের পরিমাণ একই থাকে, সঞ্চয় 10ই থাকলো, ইনকাম বৃদ্ধি পেয়ে কত হলো? 112.5, 12.5%। আচ্ছা, তার সঞ্চয়ের পরিমাণ যদি একই থাকে, তবে তার ব্যয় শতকরা কি পরিমাণ বৃদ্ধি পাবে? তাহলে কিছুই না, এখানে কিন্তু সেভিংস যদি 10ই থাকে, ঠিক আছে, পরিমাণ ঠিকই রেখেছে, সঞ্চয়ের পরিমাণ রেখে দিয়েছে, পার্সেন্টেজের চেঞ্জ করেনি। তাহলে এক্সপেন্ডিচার কি হবে? তাহলে 112.5 মাইনাস 10, তাহলে এখানে কত হবে? 102.5। তাহলে 90 থেকে 102.5 এ বেরিয়েছে, কত বেরিয়েছে? 12.5 বেড়েছে কতর উপর? 90 এর উপর, ইন্টু 100%। তাহলে এখানে শূন্য আর এখানে শূন্য কাটলো, এখানে তাহলে কত আসছে? শূন্য দিয়ে করলে 125/9%। তাহলে অ্যান্সার হয়ে যাবে 9 কে 9 থাকলো 35, 27, 3 নং 27, আর ওইদিকে আমাদের থাকলো 8/9% বৃদ্ধি। ঠিক আছে, এটাই অ্যান্সার। তার পুনঃ 8-9% বৃদ্ধি। ঠিক আছে,
এখানে অনেক সময় গন্ডগোলটা কি হয় আমি বলে দিই তোমাদের। আমি চাইছিলাম যে এমন একটা সংখ্যা থাকুক, ডেটা থাকুক যেটা কেটে যাবে, ওই জন্য এতগুলো কোশ্চেন করতে একটু অসুবিধা হয়ে যাচ্ছিল। এখানে কিছুই না, মানে একটা ডেটা নিলাম, এই ডেটার উপর বেস করেই দেখো বাড়িয়েছি। তুমি বলবে না যে ডেটা চেঞ্জ করে দিয়েছি, কেমন করে যোগ বিয়োগ হবে। 100-র উপরেই 12.5% বেড়ে 112.5 হয়েছে। আর সেভিংস 10 ইউনিট ছিল, তো 10 ইউনিট রেখে দিলাম, বাকি থাকলো ইনকাম থেকে সেভিংস বাদ দিলেই তো খরচ হবে, তাই না? সেই হিসাবে আমি ইনকাম থেকে সেভিংস বাদ দিয়ে দিলাম, তাহলে খরচ হয়ে গেল। কত পার্সেন্ট বৃদ্ধি পেয়েছে সেটা জানতে চাইছি। এটাই লাস্ট অঙ্ক আজকের পার্সেন্টেজের। একটা অঙ্ক হয়তো তোমরা করতে পারেনি মানে ওটা দেখে নিলে হয়ে যাবে, একটু দেখতে হবে। বলেছে এ এবং বি এর মোট বেতন 42,000 টাকা। এ ও বি তাদের বেতনে যতক্ষণ 95% আর 90% খরচ করে, তাদের সঞ্চয় সমান হলে এ এর বেতন কত? দেখো, এ আর বি এর মোট বেতন এত টাকা, 42,000 টাকা এ আর বি কে ভাগ করে দিয়েছে। এ আর বি তাদের বেতনের যথাক্রমে 95% আর 90% খরচ করে। তাহলে একটা জিনিস বোঝার চেষ্টা করো তো, এখানে যেটা বলেছে তাদের সঞ্চয় সমান। সঞ্চয় সমান মানে এর সঞ্চয় কত না 5%, তাই না? এর 95% যদি খরচ করে তাহলে 5% সঞ্চয়, আর ইকুয়াল টু বি এর 90% খরচ করে তাহলে 10% সঞ্চয় করে। এই যদি পুরো টাকাটা হয়, তাই তো, তাহলে এখানে পার্সেন্টেজ যদি কাটো তাহলে এ বাই বি কত হয়ে গেল? 2:1, মানে 10/5 2:1 হয়ে গেল। তাহলে আমি পুরো টাকাটাকে এইভাবে ভাগ করে নিতে পারি, দেখো তো হয় কিনা। 2:1 হিসাবে তাহলে A:B ইকুয়াল টু 2:1। দেখো মিলে যায় কিনা, তাহলে তুমি ক্যালকুলেশন, যেহেতু এখানে অপশন নেই, তার মানে এটা ধরতে পারো পিএসসি মিসলিনিয়াসের যে অঙ্কগুলো তুমি পাবে সেই অঙ্কগুলো তো অপশন থাকবে না, তোমাকে এরকম কোশ্চেন দিয়ে ছেড়ে দেবে। বা তুমি যদি বলো যে না এসএসসি কি বলে WBSI এর যেটা মেন্স হয় সেখানেও কোশ্চেন থাকে না, অপশন থাকে না। তাহলে দেখো এখন 2:1, তার মানে এটাই যদি আমাদের ইনকামের রেশিও হয়, তাহলে এটা মানে 3 ইউনিট মানে যদি 42,000 হয়, তাহলে কত দিয়ে যাচ্ছে? 3 3 4 12 14, 3 14 42, 14,000 করে গুণ হচ্ছে 14,000। তাহলে হিসাব করেও নাও, তাহলে দেখো যে ক্যালকুলেশন যদি মনে হয় যে না এটা ঠিক হবে না মনে হয়, তাহলে 14,000 14 28, তাহলে এটা 28,000 টাকা এর ভাগে আসলো আর বি এর ভাগে 14,000 টাকা। আর হিসাব মিলেও যাচ্ছে, দেখো যে এর 5%, 28,000 এর 5% কত হয়? 28,000 এর 10% হয় 2800, 5% 1400, আর বি এর 10%, হ্যাঁ সেটাও 1400, ঠিকই মিলে যাচ্ছে, মিলেই যাবে। তাহলে তাদের সঞ্চয় সমান হলে এ এর বেতন কত হলো? তাহলে এ এর বেতন তাহলে কত? 28,000 টাকা, প্রথমের পার্টটা। আচ্ছা ঠিক আছে, আর অঙ্ক নেই, 95টা অঙ্ক আছে তোমাদের এক্সাম্পলে দেখো। আর এই অঙ্কটা এবার যদি একটু ভাবা যায়, বিশুদ্ধ জলে এটা অ্যালিগেশন দিয়ে করা যাবে, কিন্তু অ্যালিগেশন দিয়ে করবো না এখন। 89% জল থাকে, যদি কোনো এক প্রকার জল মিশ্রিত দুধের পরিমাণ 90% জল থাকে, তবে এরূপ 22 লিটার দুধ। এই এরূপ বলতে কোনটা বোঝাচ্ছে? এই প্রশ্নটা। ঠিক আছে, এই অঙ্কটা আমি পরের দিন করে দিচ্ছি। ঠিক আছে, এই 90 নম্বর অঙ্ক বাদে আর কারো কোনো প্রশ্নে আটকেছে বলো? প্রিভিয়াস কোনো কোশ্চেনে আটকে যদি থাকে তাও আমাকে জানাও। কোনো কোশ্চেনে আটকেছে? তোমাদের আমি পিডিএফটা আমি এখনই দিয়ে দিচ্ছি। হয়ে গেছে যেহেতু 95টা প্রশ্ন, ওটার জন্য আটকে ছিল, ওটা হয়ে গেল। এবার আমরা পিডিএফটা তোমাদেরকে দিয়ে দেবো, কোনো অসুবিধা। ঠিক আছে, ঠিক আছে, তাহলে এখানেই থাক, যদি অসুবিধা না থাকে তাহলে আজকে ক্লাসটা এখানেই অফ করছি। ঠিক আছে।